যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক শুল্ক নীতির শিকার হচ্ছে বাংলাদেশ, বলছে সিপিডি। কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত সংলাপের তাগিদ। আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির বিষয়ে সিদ্ধান্ত জুনে। রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড়ের শর্ত সংস্থাটির। এবং জ্বালানি খাতে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধার পক্ষে এনবিআর চেয়ারম্যান। ট্রাভেল ট্যাক্স আদায়ে পদ্ধতিতে পরিবর্তন জরুরি। দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সাথে বৈষম্যমূলক শুল্ক নীতির শিকার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের $100 কোটি শুল্কের বিপরীতে যুক্তরাষ্ট্র বছরে বাংলাদেশকে শুল্ক দেয় মাত্র $18 কোটি। এই তথ্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। আর এই বৈষম্য দূর করতে শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত সংলাপ প্রয়োজন বলে মনে করে সংস্থাটি। আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম অংশীদার বাংলাদেশ যুক্তরাষ্ট্র। সিপিডির গবেষণা বলছে দুই দেশের মধ্যে শুল্ক নীতি ও বাণিজ্যে রয়েছে বড় ধরনের অসামঞ্জস্যতা। আমাদের কনসার্নগুলো যখন তারা বলেছে তখন রাজধানীর গুলশানে আয়োজিত সভায় সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে গড়ে 6.2% শুল্ক আরোপ করে বাংলাদেশ। তবে ভিন্ন বেয়াত ও ছাড়ে প্রকৃত হার দাঁড়ায় 2.2%। বিপরীতে বাংলাদেশের রপ্তানি পণ্যে গড়ে 15.1% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। লজিক্যালি একটা কোশ্চেন করা যায় যে হু ইজ প্রোভাইডিং মার্কেট অ্যাক্সেস টু। আমরা কিন্তু এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে লিবারালাইজ করব, প্ল্যানটা কি হবে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্য ফেরাতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সংলাপে গুরুত্ব দিচ্ছে সিপিডি। সেক্ষেত্রে নীতি নির্ধারকদের ভূমিকা চান ব্যবসায়ীরা। উনি বলেছেন যে কেউ যদি পজিটিভ রেসপন্স কি তারা কনসিডার করবে। এখন আমাদের জানা দরকার যে কি ধরনের রেসপন্স তারা চায়। দুষ্ট চক্রের মতো প্রভাব যেমন বাণিজ্যের মধ্যে ফেলতেছে, দ্রব্যমূল্য বাড়বে এবং এটার একটা সরাসরি প্রভাব পড়বে শ্রমিকদের উপরে। কমার্শিয়ালি এফিশিয়েন্ট বা ফিজিবল হওয়ার জন্য আমাদের ল্যান্ডেড কস্টটা কিভাবে ইফেক্টিভ হবে আর একটু কমানো যায় কিনা, সেটা ন্যাশনাল লেভেলে যেমন সত্য, প্রাইভেট সেক্টরও সত্য। যে ইনভেস্টমেন্টটা করব এই টাকাটা এখন কি জন্য, মানে এই রিস্কটা আমি কেন নিব অ্যাজ ইনভেস্টর। শুল্ক সংকটের টেকসই সমাধানে ট্রাম্প প্রশাসনের সাথে ধারাবাহিক বৈঠকের বিকল্প নেই বলে মনে করেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান। বাংলাদেশের উচিত হবে আগামী 5 বছর বিকল্প বাজার খোঁজা। ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি বাজার বড় করতে হবে, এশিয়ার বাজারে নজর দিতে হবে। আগামীতে এশিয়াই হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় জায়গা। এদিকে পোশাক খাতে মার্কিন বাজার ধরে রাখতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির জন্য বিশেষ ওয়ার হাউসের সুবিধা দেওয়ার পরামর্শ সিপিডির। দেশের ইকোনমি। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। চলতি অর্থ বছরের শেষ নাগাদ বাংলাদেশকে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় করা হতে পারে। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় সংস্থাটির প্রতিনিধি দল। তবে এর জন্য রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড়ের শর্ত জুড়ে দিয়েছে আইএমএফ। মিশন প্রধান জানান, 21 তারিখ থেকে শুরু হওয়া আইএমএফ এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে কবে ছাড় করা হবে বাংলাদেশকে দেয়া 4.7 বিলিয়ন ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ। এর আগে গেল 6 এপ্রিল বাংলাদেশ সফরে আসেন আইএমএফ এর প্রতিনিধি দল। Discussions are continuing with the objective of reaching a staff-level agreement in the near term, including during our April 2025 IMF World Bank spring meetings in Washington, to pave the way for the completion of the combined third and fourth review. We reaffirm our commitment to support Bangladesh and its people at this challenging period. পাওয়ার সেক্টরের পণ্য রপ্তানিতে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে এনবিআর ভবনে প্রাক বাজেট নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আব্দুর রহমান বলেন, ট্রাভেল ট্যাক্স আদায়ের পদ্ধতি পরিবর্তন দরকার। জনগণ কর দেয়, কিন্তু সব আদায় হয় না বলে অভিযোগ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও জানান, দৈনিক 12 থেকে 15,000 টাকা বিক্রি হলেই ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন করতে হবে।
একদিকে আমরা সোলার পাওয়ারকে খুব প্রমোট করতে চাচ্ছি, যাতে করে রিনিউয়েবল এনার্জির উপর আমরা জোর দিই। তো সেটা হলে কিন্তু আরেক পক্ষের দাবি হচ্ছে ইম্পোর্টের সব উঠাই দেন। উঠাই দিলে কি হবে, সবার বাড়ির ছাদে একটা করে সোলার পাম্প থাকবে, আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম অনেক কমে যাবে। পৃথিবীর অন্য দেশ তাই করছে। এবারের বাজেটের মূল টার্গেটটাই হচ্ছে যে আমরা ট্রেডকে ফ্যাসিলিটেট করব, লিকেজগুলো বন্ধ করব এবং মানে বৈষম্যটা যত পারি কমাবো। আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে যুক্তরাষ্ট্রে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর উপর জোর দেওয়া হবে। ফলে দেশটির চড়া শুল্ক আরোপের বিষয় পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে, এমনটাই বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। জানান, এক সপ্তাহের এই সফরে দেশটির কাছ থেকে এলএনজি কেনার বিষয়ে আলোচনা হবে। তুলো এবং সয়াবিন বীজ সহ অন্যান্য আরও কী কী পণ্যের আমদানি বাড়ানো যায় সেসব বিষয়ে অগ্রাধিকার তালিকায় থাকবে আলোচনার। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ। ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, আইএমএফ আছে, অপেক ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। দু একটা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, দুইটা চুক্তি অপেক ফান্ডের সাথে হতে পারে। অর্থাৎ এগুলো হলো অর্থায়নের ব্যাপার। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ হওয়া নিয়ে পরস্পর বিপরীতমুখী অবস্থানে দেশের পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিকেএমইএ ও বিটিএমইএ। সুতার মিল মালিকদের অভিযোগ, আনার খরচ দ্বিগুণ হওয়ার পরও স্থলপথে সুতা আমদানি করছে বিকেএমইএ সদস্যভুক্ত মালিকরা। তবে বিটিএমএর এমন অভিযোগের সাথে দ্বিমত নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর। এক অর্থনীতিবিদ বলছেন, অভিযোগ পাল্টা অভিযোগের বদলে বন্দর কেন্দ্রিক সব অনিয়ম দূর করতে হবে, নিশ্চিত করতে হবে প্রযুক্তির ব্যবহার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারি সহ সব স্থলবন্দর দিয়ে এখন থেকে সুতা আমদানির অনুমতি থাকবে না। এনবিআরের এই ঘোষণা শিল্পের সুরক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ। 11 দিন সময় লাগে কোনো সুতা বাই রোডে আসতে, যদি সেটা লিগেল হয়। আর যদি আমার গুজরাট থেকে কোনো জাহাজ ডাইরেক্ট ছাড়ে, যেটা অ্যাভেলেবেল বাংলাদেশে আছে, তার সময় লাগে 12 থেকে 13 দিন। তো সেখানে আপনার সময়ের গ্যাপটা আসলে কোথায় আমার আসলে বোধগম্য না। অবশ্যই এখানে কোনো রকম ডিসপুট ইস্যু আছে, না হলে জাহাজের ভাড়া থেকে ট্রাকের ভাড়া বেশি। বিটিএমইর দাবি, কোনো অজানা কারণে এতদিন স্থলপথে সুতা আমদানি হতো দেশে, যা দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বাংলাদেশ কিন্তু প্রথম সাইফুর রহমান সাহেবই বাই রোডে বেনাপুর বন্দর দিয়ে সুতা আমদানি করা বন্ধ করে দিল। এর ফলশ্রুতিতে বাংলাদেশে শত শত প্রাইমারি সেক্টর শিল্প কিন্তু বাংলাদেশে গ্রো করলো। বিগত সরকারের আমলে তা আস্তে আস্তে খুলে দেওয়া হলো। এর ফলে আমরা কিন্তু স্পিনিং মিলগুলো সমস্যা ফেস করতেছি। তবে সুতা আমদানি নিয়ে বিটিএমইর অভিযোগ সত্য নয় বলে দাবি বিকেএমইএর। যে অভিযোগটা বিটিএমই দিয়েছেন যে এক ট্রাকের এলসি করে আমরা 3 ট্রাক মাল নিয়ে আসি, এটা একেবারেই আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে যারা মালটা আমাকে দিবে ইন্ডিয়া থেকে, তারা কিন্তু মাল রপ্তানির বিপরীতে কিছু বেনিফিট পায়। সে যদি এক ট্রাকের এলসির বিপরীতে 3 ট্রাক বা 2 ট্রাক দেয়, তাহলে পরবর্তী ট্রাকের যে মাল, এটার কোনো বেনিফিট সে পাবে না, তাহলে তার লস হবে। স্থল বন্দরগুলোতে আন্তর্জাতিক মান অনুযায়ী সুতা কাউন্ট নির্ধারণ ও পরীক্ষা করার জন্য পর্যাপ্ত অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। তাই এই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। হোল ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যটা ডিজিটাইজ করে ফেলা উচিত। তখন ওই স্থলবন্দরের সমস্যা কমে যাবে, রিভার পোর্টে, সি পোর্টেও এইসব অসুবিধা কমে যাবে, ট্রেড আরও ফ্রি হয়ে যাবে, আরও এফেক্টিভ হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিটিএমইএ স্থলপথে ভারতীয় সুতা আমদানি বন্ধের দাবি জানায়। মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআর চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের সুরক্ষায় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সাময়িকভাবে বন্ধ করার সুপারিশ করে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বিপিএর সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন, সারা দেশে প্রান্তিক ডিম ও মুরগির খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত 2 মাসে প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতেও সরকার নীরব ভূমিকা পালন করছে। বিবৃতিতে বিপিএ পক্ষ থেকে 10 দফা দাবি জানানো হয়েছে। সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি গত দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট কমে অবস্থান নেয় 5097 পয়েন্টে। একই সঙ্গে গত কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন কমেছে 57 কোটি টাকা। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 124টির, কমেছে 190টির এবং অপরিবর্তিত রয়েছে 82টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 63 পয়েন্ট ও লেনদেন কমেছে 57 লাখ টাকা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বাণিজ্য যুদ্ধের চাপে চলতি ও আগামী বছর সারা বিশ্বে অপরিশোধিত তেলের চাহিদা কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক। চলতি বছরের প্রথম প্রান্তিকের তথ্য এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত বাণিজ্য শুল্কের প্রভাব বিবেচনা করে আগের পূর্বাভাস সংশোধন করেছে সংস্থাটি। রয়টার্সের তথ্য মতে 2025 সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দৈনিক চাহিদা 13 লাখ ব্যারেল এবং 2026 সালে 12,80,000 ব্যারেল বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ওপেক। 2 বছরের জন্য দেওয়া এই পূর্বাভাস আগের পূর্বাভাসের তুলনায় দৈনিক গড়ে 1,50,000 ব্যারেল কম। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার স্বর্ণের 22 ক্যারেটের এক ভরিতে 3033 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,65,209 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,57,697 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,35,174 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,11,659 টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শকের এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।